তো বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনটি কি হবে কি হবে না। এর মধ্যে ইতিমধ্যে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশে 12ই নির্বাচন হবে না। কেউ কেউ বলছে হবে না, আবার কেউ কেউ বলছে না নির্বাচন হবে। সো যারা বলছেন যে বাংলাদেশে নির্বাচন হবে না, তাদের সাথে কথা বলে বা তাদের মনোভাবটা এরকম যে বাংলাদেশে বর্তমানে যে একটি পরিস্থিতি বিরাজ করছে যে নির্বাচন হবে, এরকম কোন পরিস্থিতি বাংলাদেশে এখন নেই। বাংলাদেশের মানুষ মনে করে না যে নির্বাচন হবে বা নির্বাচন করার মতো সরকার প্রস্তুত। আবার বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে বাংলাদেশে নির্বাচনের আগে ঠিক আগ মুহূর্তে নতুন মার্কিন রাষ্ট্রদূত এসেছেন। নতুন মার্কিন রাষ্ট্রদূত কি সিদ্ধান্ত নেন? নতুন মার্কিন রাষ্ট্রদূত সবসময় বাংলাদেশের মতো দেশগুলোতে মার্কিন রাষ্ট্রদূত বা মার্কিন অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রভাব বিস্তার করে। যেহেতু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নতুন রাষ্ট্রদূত এসেছেন, সেই নতুন রাষ্ট্রদূত কি করবেন, বাংলাদেশে কি প্রভাব বিস্তার করতে পারেন। আসলে আমরা একটু দেখি, পিছনের দিকে তাকাই যে এর আগে রাষ্ট্রদূত কে ছিলেন এবং সে কি ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি যে নতুন যে রাষ্ট্রদূত এসেছেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন, তার আগে যে রাষ্ট্রদূত ছিলেন তিনি ছিলেন পিটার হাস। পিটার হাস ছিলেন জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একদম অন্যতম একজন ব্যক্তি, এবং সে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য, ক্ষমতা থেকে উৎখাত করার জন্য খুবই তৎপর ছিলেন এই পিটার হাস। এখন পিটার হাস যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে আর কোনো নতুন রাষ্ট্রদূত ওইভাবে আসেনি, কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত আসেনি। তারপরে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালন করেছেন। তারপরে এই সাম্প্রতিককালে গত দুদিন হলো ব্র্যান্ড ক্রিস্টেনসেন উনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং উনি বাংলাদেশে এসেছেন। এই যে ব্র্যান্ড ক্রিস্টেনসন, উনি যখন রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশে আসবেন, তাকে সিলেক্ট করার আগে মার্কিন রীতিনীতি অনুযায়ী যখন কোন রাষ্ট্রদূতকে নির্বাচন করা হয়, কোন রাষ্ট্রদূতকে যখন সিলেক্ট করা হয়, তখন তাদের সিনেটের শুনানি হয়। তো ওই শুনানিতে এই ব্র্যান্ড ক্রিস্টেনসনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চীনের সাথে বাংলাদেশের যে গভীর সম্পর্ক, সেই সম্পর্ক বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতি হতে পারে, এটা আপনি কিভাবে উপস্থাপন করবেন। তখন সে তার উত্তর দিয়েছিল এবং সে বলেছিল চীনের সাথে বাংলাদেশ যেন চীনের দিকে ঝুঁকে না পড়ে এবং বাংলাদেশ যেন চীনের সাথে গভীর সম্পর্কে না জড়ায়, সেই জন্য সে ব্র্যান্ড ক্রিস্টেনসন সে কাজ করবেন। এখন আসুন আমরা দেখি যে বাংলাদেশের সাথে অলরেডি এই ইনুস সরকার, ইনুস বাহিনী বাংলাদেশ এখন চীনের সাথে কিরকম সম্পর্ক ডেভেলপ করেছে। বেসিক্যালি ইনুস জামাত বেজ বা ইসলামিক মৌলবাদীদের সাথে সঙ্গে নিয়ে তাদের উপরে ভর করে রাষ্ট্র পরিচালনা করছেন এবং তাদেরকে নিয়ে চীনের দিকে ঝুঁকে পড়েছে এবং চীনকে নিয়ে সাথে নিয়ে বাংলাদেশ, চীন এবং ইসলামপন্থী যে জঙ্গি সংগঠনগুলো, তাদেরকে সাথে নিয়ে ইনুস বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছেন। যেমন আপনি যদি মনে করেন যে আপনি দেখবেন যে অলরেডি 608 কোটি টাকার, এই যে দেখেন 608 কোটি টাকার একটা চুক্তি অলরেডি চীনের সাথে করবে বলে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সামরিক ড্রোন কারখানা স্থাপন করার জন্য। এখন এই বিষয়টা চীনের সাথে এত বড় বড় চুক্তি এবং গভীর সম্পর্ক, এটা মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে নেয়নি বিষয়টাকে। যার ফলে যখন এই ব্র্যান্ড ক্রিস্টেনসনকে যখন বাংলাদেশে পাঠানো হয় সিনের শুনানিতে, তখন তাকে এই প্রশ্নটা করা হয়েছিল। তারপরে আরেকটি বিষয় যদি আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পরে শিবির যখন জয় হয়, শিবির জয় হওয়ার পরে চীনা রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। চীনা রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলেছেন এখানে একটি হল করে দিবেন। এই যে একটা ত্রিমুখী সম্পর্ক, ইনুস, জামাত, ইসলামিক দলগুলো এবং চীন, এই সম্পর্কটাকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে নিচ্ছে? অবশ্যই সেটাকে ভালোভাবে নিচ্ছে না চীনের সাথে এই সম্পর্ক, এবং এই জন্যই যখন ব্র্যান্ড ক্রিস্টেনসনকে যখন বাংলাদেশে পাঠানো হয়েছে তখন তাকে সরাসরি চীনের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। এখন আবার আরেকটি ঘটনা হচ্ছে যে বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে ওইদিকে দিল্লিতে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা আসার পরে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে, মিটিং করেছে।
সো এখন তাহলে সব মিলিয়ে আপনি যদি এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো একসাথে ক্যালকুলেশন করেন, যে মার্কিন নীতি, মার্কিন প্রশাসনের বাংলাদেশকে চিন্তা ভাবনা এবং নতুন রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসনকে পাঠানো, এই বিষয়গুলো যদি চিন্তা ভাবনা করেন, যেহেতু তারা নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ঠিক নির্বাচনের আগে, সো এবং আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছেন, তাহলে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, নতুন কিছু হতে যাচ্ছে। এবং আবার আরেকটা বিষয় আপনারা যদি খেয়াল করবেন, এই যে দেখেন যে খলিলুর রহমানকে কিন্তু এই ওয়াশিংটনে ডাকা হয়েছিল, খলিলুর রহমানকে ওয়াশিংটনে ডেকে কিছু প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন খলিলুর রহমানকে ওইখানে কি জিজ্ঞাসা করা হয়েছে? খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছে এবং খলিলুর রহমানকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়। তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি দেখতে চায়, তাহলে আওয়ামী লীগের মতো এত বড় একটি রাজনৈতিক দল 14 দল অন্যান্য দলগুলোকে ছাড়া বাংলাদেশে নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায় না। আবার ইতিমধ্যে আপনি দেখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু একটি বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে সকল শ্রেণী মতের মানুষকে নিয়ে তারা একটি নির্বাচন দেখতে চায়। তো তার মানে যদি আপনারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, সেই নীতিতে বাংলাদেশের মতো আমাদের মতো হুমকি দামকি এটা করে ফেলবো, সেটা তাৎক্ষণিকভাবে কিছু বলে। তারা ডিপ্লোমেটিক ওয়েতে কথা বলে, ডিপ্লোমেটিক নর্মস মেনটেন করে তারা কথাটা বলে। সো যেহেতু তারা বলেছে বাংলাদেশে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়, বাংলাদেশে তারা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায়, এবং বাংলাদেশ যেন চীনের দিকে ঝুঁকে না পড়ে। অলরেডি যেহেতু তারা দেখেছে যে চীনের সাথে ঝুঁকে পড়েছে, কিরকম ঝুঁকে পড়েছে, যে 680 কোটি টাকার তারা চুক্তি করতে চায়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীন হল করে দিতে চায়। এই বিষয়গুলো আসলে মার্কিন প্রশাসনকে কাঁপিয়ে তুলেছে, যার ফলে বাংলাদেশে নির্বাচনের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নতুন মার্কিন রাষ্ট্রদূত পাঠিয়েছে ব্র্যান্ট ক্রিস্টেনসনকে। এখন অনেকেই ধারণা করছেন, বিশ্লেষকরা ধারণা করছেন, কূটনীতিকরা ধারণা করছেন যে হয়তো এই নতুন রাষ্ট্রদূত নতুনভাবে বাংলাদেশে সাজিয়ে, নতুনভাবে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল রাজনৈতিক দলকে নিয়ে, সকল রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতে পারে। এটি হচ্ছে বিভিন্ন মানুষের মন্তব্য। সেটি যদি হয়, আশা করি সেই শুভবুদ্ধি বিএনপির উদয় হবে, ইনুসের উদয় হবে, সকলের উদয় হবে, এবং বাংলাদেশে সকল দল, রাজনৈতিক দলকে নিয়ে একটি ইনক্লুসিভ নির্বাচন হবে। সেই প্রত্যাশা আমরাও করছি, সবাই করছে। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেকদিন যাবৎ উত্তেজনাকর পরিস্থিতিতে আছে। অনেকে এটাকে বলতে শুরু করে দিয়েছিল যুদ্ধ অবস্থা চলছে বাংলাদেশ এবং ভারতের সাথে। এই সকল বিষয় কিন্তু ভারত মাথায় রেখে ভারত এবং বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য মোতায়েন করা শুরু করে দিয়েছিল, ট্যাঙ্ক, সাজোয়াজানও মোতায়েন করেছে, এবং সেনা ছাউনিও বাংলাদেশ এবং ভারত সীমান্তে মোতায়েন করেছিল। এখনো যে ভারত এবং বাংলাদেশের উত্তেজনাকর পরিস্থিতি একেবারে শিথিল হয়ে গিয়েছে তা বলবো না, কিন্তু এই পরিস্থিতিতেও গতকালকে ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী সংবাদ মাধ্যমে এসে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করে, এবং বাংলাদেশ এবং ভারতের যে ভুল বোঝা পড়া হয়েছে সে সকল বিষয় তিনি খোলাসা করে, তিনি ক্লিয়ার করেই বলেন বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে একটি চ্যানেল এখনো খোলা রয়েছে আলোচনার জন্য। আমরা চাইলে বসে আলোচনা করে এই সকল বিষয় সমাধান করতে পারি। এই সকল বিষয় মিডিয়াতে বলার কিছুক্ষণ পরেই কিন্তু ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনাপ্রধানের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কি আলোচনা হয় আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীকে আশ্বস্ত করেন বাংলাদেশের মধ্যে যে জঙ্গির উত্থান হয়েছে হঠাৎ করে সে সকল বিষয় আমরা আর বাড়তে দিব না। এবং দ্বিতীয় বিষয়, তিনি আশ্বস্ত করেন বাংলাদেশে যে নিরীহ হিন্দুদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলা হচ্ছে, যারা এই সকল কর্মকাণ্ড করছে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে এবং আইনের আওতায় আনা হবে। এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ কিন্তু সেনাবাহিনী প্রধানের সাথে কথা হয়েছে, কিন্তু ওই সকল বিষয়গুলো তেমন গুরুত্ব বহন করে না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং ভারতের সেনাবাহিনীর প্রধান নির্বাচন নিয়ে তেমন কিছু এফেক্ট ফেলতে পারবে না বাংলাদেশে, কারণ সেনাবাহিনীর প্রধান নিজেই চাচ্ছে বাংলাদেশে একটি পাতানো নির্বাচন হয়ে যায়, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না আসুক। তাহলে ভারতের সেনাবাহিনীর প্রধানের সাথে এই সকল বিষয়ে জাস্ট ফর্মালিটি মেনটেন করার মতোই কথা হয়েছে। আর সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী অবস্থার ব্যাপারগুলো নিয়ে, কারণ বাংলাদেশের যে চোরাচালান হয় ভারত থেকে বাংলাদেশে আসে সে সকল বিষয় বাংলাদেশ এবং ভারতের সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিলে এই সকল বিষয়গুলো আরো কঠোরভাবে যাতে দমন করতে পারে এবং কিভাবে দমন করবে ওই সকল বিষয়
ব্যাপারগুলো খুবই ক্লিয়ারলি আলোচনা করা হয়। যতই সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের ভারতের সেনাবাহিনীর প্রধানকে আশ্বস্ত করুক, কিন্তু ভিতরে ভিতরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পাকিস্তানপন্থী, এটা সত্য কথা। কিন্তু এখন জাস্ট ভারতের সাথে বাংলাদেশের যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, সে সকল বিষয়গুলো হয়তোবা এখন একটু শিথিল করার জন্য নির্বাচন সামনে সকল বিষয়ে আশ্বস্ত করেছে। কিন্তু ভারতের সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র ত্রিবেদী ক্লিয়ারলি বলে দিয়েছেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যাতে কোনো প্রতিরক্ষা চুক্তি না হয়। যদি প্রতিরক্ষা চুক্তি হয়, বাংলাদেশের উপর চরমভাবে ভারত প্রতিশোধ নেবে। এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে ভারতের সেনাবাহিনী প্রধান। শুধু ভারতের সেনাবাহিনী প্রধান ক্লিয়ার করা নাই, এর আগেও ভারত থেকে কূটনীতিক চাপ এসেছে বাংলাদেশ সরকারের উপর যে পাকিস্তানের সাথে কোন রকমের প্রতিরক্ষা চুক্তি করা যাবে না। এখন ভিতরে ভিতরে কি কিছুদিন আগে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান পাকিস্তান গিয়েছে, যে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সাথে দেখা করার জন্য অন্যান্য বিষয়ে কি কোনো প্রতিরক্ষা চুক্তি করছে, এগুলা কিন্তু সন্দেহ আমারও হচ্ছে এবং হয়তোবা ভারতেরও হচ্ছে। এই সকল বিষয় কিন্তু ইন্টারনাল বিষয়ে অনেক কিছু খোলাসা হয়নি, ওদের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আমি জাস্ট বেসিক গুলো আপনাদের কাছে তুলে ধরেছি। এখন আপনাদের প্রশ্ন, এই সকল বিষয় আপনি জানলেন কি করে? এই সকল বিষয়ে ইন্ডিয়ার অনেকের সাথে আমার আলাপ আলোচনা হয়, অনেক ইউটিউবার ও এই সকল বিষয় আলোচনা করেছে, তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমরা সূত্র পেয়ে থাকি। কিন্তু এক্স্যাক্টলি যে সকল কিছু আপনাদেরকে তুলে ধরতে পারি তা না, কিছু বেসিক বিষয় আপনাদের কাছে তুলে ধরতে পারি। কিন্তু এটা সত্য, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং ভারতের সেনাবাহিনীর প্রধান টেলিফোনে কথা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান অনেক বিষয় আশ্বস্ত করেছে। বেসিক যে সকল বিষয় আশ্বস্ত করেছে সে সকল বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আরো অনেক ইন্টারনাল আলোচনা হয়েছে, ওই সকল বিষয় তো সকল কিছু মিডিয়াতে খোলাসা হবে না সিকিউরিটি কনসার্নের কারণে। কিন্তু এটা সত্য, টেলিফোনে আলাপ আলোচনা হয়েছে বিদায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারতপন্থী হয়ে গিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এখনো পাকিস্তানপন্থী এবং পাকিস্তানের সেনাবাহিনীদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের ভালো সম্পর্ক। এখন ইন্ডিয়ার সেনাবাহিনীর চাপের কারণে হয়তোবা অনেক বিষয়ে আশ্বস্ত করছে, কারণ ইন্ডিয়া হচ্ছে বিশ্বের কয়েকটা প্রভাবশালী দেশের মধ্যে একটি। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধানের সাথে উল্টাপাল্টা কথা বলার এখনো ওই পর্যায়ে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আসে নাই। হয়তোবা মিডিয়াতে বিভিন্ন বক্তব্য দেয়, কিন্তু ডাইরেক্টলি ভাবে ওই ধরনের কথা বলার এখনো বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপাবল না। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অনেক দক্ষ, অনেক সাহসী, সেটা 1971 সালের পরে বারবার প্রমাণ করেছে। কিন্তু তার মানে এই না যে আমরা ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে যুদ্ধ করার মতো অবস্থা হয়ে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এগুলো অনেক দূর কি বাত, যেটা সত্য সেটা বলতে হবে। এখন এটাই হচ্ছে সারমর্ম যে বাংলাদেশ সেনাবাহিনী এবং ইন্ডিয়ার সেনাবাহিনী তারা নিজেরা আলাপ আলোচনা করে সীমান্তের যে উত্তেজনক পরিস্থিতি সেটা সমাধান করতে চাচ্ছে। যে ভুল বোঝাপড়া হয়েছে সেগুলো আলাপ আলোচনা করে সামরিকভাবেই তারা সমাধান করতে চাচ্ছে। কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের পেটের ভিতর। ভারত কখনোই চায় না বাংলাদেশের সাথে একটা গোলযোগ সৃষ্টি হোক, যত কিছু হোক না কেন। বাংলাদেশের সেনাবাহিনী এবং এই সরকার যতই পাকিস্তানপন্থী হোক না কেন, ভারত কখনোই সম্পর্ক নষ্ট করতে চায় না। কারণ বাংলাদেশ আনস্টেবল হয়ে গেলে ভারতের যে সীমান্তবর্তী অবস্থা আছে সেটা আনস্টেবল হয়ে যাবে। কারণ বাংলাদেশের মধ্যে পাকিস্তান যদি একেবারে ঘাঁটি গেড়ে ফেলে তাহলে ভারতকে ডিস্টার্ব করতে অনেক সুবিধা হবে। তাই ভারত সকল কিছু বোঝার পরেও ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ অবস্থা তৈরি না করে সমাধানের পথে যাচ্ছে। এটা কিন্তু ভালো দিক, কারণ পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ করে কোনো লাভ নাই। আর ভারতের সাথে যদি আমরা কখনো যুদ্ধ জড়িয়েও পড়ি, ভারতের যদি 1% ক্ষতি হয়, আমাদের ক্ষতি হবে 99%। এটা সত্য কথা। কারণ চারদিক থেকে ভারত থাকার কারণে ভারত এক সপ্তাহের মধ্যে ঢাকা দখল করে ফেলবে। মধ্যখান দিয়ে কাদের লাভ হবে? পাকিস্তানের লাভ হবে। ভারতের কিছু সৈন্য বাংলাদেশের দিকে ফোকাস থাকলে ওই দিক দিয়ে পাকিস্তান ভারত আক্রমণ করে বসে থাকবে। পাকিস্তান এটার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছে, উস্কি দিয়ে বিভিন্ন ধরনের কথা বলে এবং বাংলাদেশের যারা জামাত আছে, সেনাবাহিনী যারা পাকিস্তানপন্থী আছে তাদেরকে ব্রেনওয়াশ করে। কিন্তু আমাদের হুজুর বাঙালি অন্তত এটা বুঝে যে ভারতের সাথে হুদাই পাকিস্তানের সাপোর্ট নিয়ে, তুরস্কের সাপোর্ট নিয়ে, আমেরিকার সাপোর্ট নিয়ে যুদ্ধে জড়িয়ে যাওয়া বা উস্কানিমূলক কথাবার্তার কারণে সীমান্তে যুদ্ধে জড়িয়ে যাওয়া সবচেয়ে বোকামি হবে। সেটা বুঝে অন্তত সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট। বোকার কাজ করে লাভ নাই। পাকিস্তান একমাত্র হেরে যাওয়ার মেইন কারণ হচ্ছে ভারত। কারণ পাকিস্তান বাংলাদেশকে আক্রমণ করার জন্য ভারতের উপর দিয়ে অনেক কিছু আসতে হতো। এটার কারণেই পাকিস্তান বাংলাদেশকে কুয়াইশ মতো আক্রমণ করতে পারে নাই। যে সকল সৈন্যরা এসেছিল ভারত এবং বাংলাদেশের সম্মিলিত আক্রমণে একেবারে কোণঠাসা হয়ে যায়। কিন্তু ভারত আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থা পার্থক্য আছে। পাকিস্তানের মতো শক্তিশালী সৈন্যকে হারিয়ে দিয়েছি মানে আমরা ভারতকে হারিয়ে দিতে পারবো, সেটা হচ্ছে একেবারে হাস্যকর বিষয়। ভারতের ভৌগোলিক অবস্থান, পাকিস্তানের ভৌগোলিক অবস্থান একেবারে পার্থক্য। এবং পাকিস্তান একটা ছোট রাষ্ট্র, ভারত বৃহৎ রাষ্ট্র এবং ভারতের ভিতরেই হচ্ছে আমরা হচ্ছি ভারতের পেটের মধ্যে। তাই আমরা কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, আমাদের সকল কিছু স্টপ করে দিতে পারবে ভারত।
ভারত সকল কিছু জানে বুঝে, তারপর আমাদের ওই রকম ক্ষতি করে না, জাস্ট চাপে রাখে, ভয় দেখায়। আমরা বেশি লাড়ালাড়ি করতে চাই পাকিস্তানের সাপোর্ট নিয়ে, ওগুলা করে লাভ নাই, হুমকি ধামকি দিয়েও কোনো লাভ নাই। কারণ ভারত আমাদের বড় ভাই, বড় ভাইয়ের মতো আচরণ করবে। ভারত হচ্ছে মন্দের ভালো। সত্য কথা বললে অনেকের গা জ্বলে, সে কারণে অনেকে বলে ভারতের দালাল। ভারতের দালাল না, বাস্তবতা আপনাদের মানতে হবে। তাই পাকিস্তানের দালালি বাদ দেন, ভারতের সাথে সুসম্পর্ক রেখে রেখে চললেই আমাদের জন্য ভালো, ভারতের জন্য ভালো। কূটনীতি একেবারে যে ভারতপন্থী করতে হবে তা না, কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক রেখে চলতে হবে, বরাবর মতো সম্মান রেখে চলাই আমাদের জন্য ভালো হবে। এটাই হচ্ছে সত্য কথা, কেউ মানেন আর না মানেন। আশা করছি আপনাদের সকল কিছু ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন।